হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা তোমাদের একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা যে ফার্স্ট চ্যাপ্টার যেটা আমি শুরু করেছিলাম, যার 6টা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, যেখানে আমরা থিওরি শেষ করে ফেলেছি। তো এটা হচ্ছে আমাদের পার্ট 7 এবং লাস্ট পার্ট, যেখানে আমরা এই চ্যাপ্টারে এইচএস, নিট, জয়েন্টের কিছু মডেল প্রশ্ন আলোচনা করব, মিন্স নিউমেরিক্যাল আলোচনা করব, যে নিউমেরিক্যাল প্রবলেমস অন ডাইমেনশনাল অ্যানালিসিস। এইটা তোমাদের ওই প্রশ্নগুলো মানে নিউমেরিক্যাল প্রবলেমগুলো করতে অনেকটাই হেল্প করবে আমি মনে করি। তো শুরু করা যাক। সবচেয়ে প্রথম অঙ্ক দিয়ে আমি ফর্মুলা কিংবা রিলেটেড থিওরিগুলো মনে করাচ্ছি না, কারণ ওগুলো আগের ভিডিওতে আলোচনা হয়ে গেছে। আমরা এই ভিডিওতে নিউমেরিক্যালগুলো করব। আমি নিউমেরিক্যালগুলো বাছাই করেছি অনেকগুলোই, সেগুলো আমি একটু আলোচনা করবো, কয়েকটা তোমাদের হোমওয়ার্ক করে দেবো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে f equals to T inverse plus Q into T। প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি। f equals to T inverse plus QT সমীকরণটিতে f এবং t হলো যথাক্রমে বল এবং সময়। p এর একক নিচের কোন রাশিটির সমতুল্য, মানে এমসিকিউ আছে। এইবারে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে p এর একক নিচের কোন রাশিটির সমতুল্য। তাহলে এইটা হচ্ছে ফোর্স বা বল, টি মানে হচ্ছে সময়, মিন্স টাইম। এই ক্ষেত্রে পি এর যেহেতু মাত্রা বের করতে বলেছে, তোমাদের আমি থিওরিতে সময় বলেছিলাম যে মাত্রার সমাত্রিকতার যে নীতি রয়েছে সেটা বলা হচ্ছে উভয় পক্ষের কোন সমীকরণের মাত্রা একই হতে পারে। তাহলে এই ক্ষেত্রে পি টি ইনভার্সের যা মাত্রা হবে এফ এরও কিন্তু তাই মাত্রা হতে হবে। তোমরা এফ টাকে বাম দিকে, এটাকে ডান দিকে লিখতে পারো, ওটাই লিখে সবাই। তাহলে এই ক্ষেত্রে পি এর মাত্রা তাহলে কত হবে? এফ এর মাত্রা আর এখান থেকে টি মাইনাস 1 মানে টি ইনভার্স। তো আমরা জানি বলের মাত্রা কি, এটা এফ যেহেতু বল, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 আর এখানে টি ইনভার্স মানে সময় টি টু দি পাওয়ার -1। তাহলে কত পাচ্ছি এখানে? ml টি টু দি পাওয়ার -1। লক্ষ্য করে দেখো ml টি টু দি পাওয়ার -1 কার মাত্রা? এটা হচ্ছে ভরবেগের মাত্রা। ভরবেগ কত? p সমান mv। মনে করে দেখো m হচ্ছে ক্যাপিটাল M, v হচ্ছে lt - 1। তাহলে p এর মাত্রা যেটা প্রশ্নটা আমাদের জিজ্ঞেস করেছিল, এইটা তাহলে হচ্ছে ভরবেগ। এটা হলো ফার্স্ট কোশ্চেন। তাহলে ডিফারেন্ট টাইপের কোশ্চেন আমাদের লেভেল অ্যানুয়াল এক্সামিনেশনে, এন্ট্রান্সে, এনসিটি বইতেও দেখতে পাও। তাহলে মোটামুটি কিছু মডেল আলোচনা করলে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে। এবার আসছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে গতিবেগকে প্রকাশ করা হয়েছে এরকম একটা সমীকরণ দিয়ে at প্লাস b বাই t প্লাস c। প্রশ্ন আমাকে বলা হয়েছে যেখানে a b c হলো ধ্রুবক এবং উত্তর চাইছে a b c এর মাত্রা নির্ণয় করো। এই টাইপের প্রশ্ন আমাদের এইচএসও মানে 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনে এসেছে। কিভাবে করব না, আমি তোমাদের বলেছিলাম মাত্রা সমাত্রিকতার নীতি হচ্ছে যে এটির সঙ্গে যখন এটা যোগ হয়েছে তাহলে এটির যা মাত্রা হবে v এরও তাই মাত্রা হবে, আবার এটির যা মাত্রা হবে এই গোটা পদেরও তাই মাত্রা হবে। তাহলে আমরা প্রথমে এর মাত্রাটা বের করি। v এর মাত্রা যা, এটির মাত্রা তাই, তা লিখব। এইখান থেকে আমরা এর মাত্রা বের করব। কত হবে? v এর মাত্রা বাই t এর মাত্রা। v এর মাত্রা আমরা জানি, গতিবেগের মাত্রা কত হয়, সময়ের মাত্রাও জানি, ওটা লিখে নিতে হবে। লিখে নিয়ে আমরা কত পেলাম? l t টু দি পাওয়ার -2। তাহলে এর জন্য উত্তর আমরা লিখে দিচ্ছি l টু দি পাওয়ার -2, কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে c এর সহজ হবে, ওই জন্য c টা আগে বলি। দেখো c এর সাথে t যোগ করা হয়েছে, যদি c ও সময়ের একক এবং মাত্রার সঙ্গে সমান না হতো তাহলে ওর সঙ্গে যোগ হতে পারতো না। তার মানে t এর যা মাত্রা c এরও তাই মাত্রা। তাহলে c এর মাত্রা হবে সময়ের মাত্রা। একজন রয়ে গেছে এখনো b। b এর ক্ষেত্রে আমরা আলোচনা করি যে b এর মাত্রা কি হবে। তাহলে না, b এর মাত্রা তাহলে হবে b এর মাত্রা তার সাথে
মাত্রা গুণ হবে মানে টি, তাহলে v মানে কত lt মাইনাস 1 আর t হচ্ছে ক্যাপিটাল T। তাহলে লক্ষ্য করে দেখো v এর মাত্রা পাওয়া গেল l। যদি আমরা উত্তর মেলানোর চেষ্টা করি সবগুলো মিলে যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন হয়। কিরকম প্রশ্ন? এরকম দেওয়া থাকবে, জিজ্ঞেস করবে এদের মধ্যে কোনটি সরলের মাত্রাকে প্রকাশ করে, এদের মধ্যে কোনটি সময়ের মাত্রাকে প্রকাশ করে, আর এদের মধ্যে কোনটি ত্বরণের মাত্রাকে প্রকাশ করে, এরকম কিংবা বেগের মাত্রাকে প্রকাশ করে, এরকম প্রশ্ন থাকে। তো কোনো অসুবিধা নেই, তোমরা মাত্রা বের করে দেবে, শুধু মিলিয়ে নেবে সেই মাত্রাটা কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সেম কিংবা একই থাকছে। এবারে আমরা কোশ্চেন নাম্বার 3 এর দিকে যাই। কোশ্চেন নাম্বার 3 এরকম এন্ট্রান্স রয়েছে প্রশ্ন y equals to a sin omega t minus kx। এটা একটা সমীকরণ চলতরঙ্গের, পরে তোমরা 11 এর শেষের দিকে পড়বে শব্দতে। তো এই চলতরঙ্গের যে সমীকরণটা রয়েছে হোয়াটএভার তোমরা এখন এমনি মনে রাখো যে একটা আলজেব্রিক ইকুয়েশন আছে। তো এখানে যে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন দেখতে পাচ্ছ একটা সাইন রয়েছে। প্রশ্ন হচ্ছে ওমেগা মাত্রা কত হবে? কিভাবে বের করব? না y এর যা মাত্রা এর তাই মাত্রা হবে। তো সাইন এই গোটা জিনিসটা কি দাঁড়াবে? না এই গোটা জিনিসটা কিন্তু sin থিটা এর টোটাল একটা মাত্রাহীন রাশি দাঁড়াচ্ছে, কিন্তু ওমেগা t মাইনাস kx সেইটা কি হবে? না বিয়োগ হয়েছে, তার মানে ওমেগা t এর যা মাত্রা হবে kx এরও তাই মাত্রা হবে। না দুটোর মধ্যে বিয়োগ হলো কি করে? এই প্রশ্নের উত্তর দুভাবে করা যায়। একটা হচ্ছে এক কথাতেই বের করা যায়, এমসিকিউ জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা হচ্ছে করে একটা সবাই বলি যেহেতু sin থিটা এটা থিটার মতোই, তার মানে এটা মাত্রাহীন রাশি, তাহলে ওমেগা টি কে মাত্রাহীন হতে হবে। তাহলে ওমেগা টি কে যদি মাত্রাহীন হতে হয় তাহলে ওমেগার মাত্রা কি হতে হবে? 1/t অথবা t ইনভার্স হতে হবে। এটা হচ্ছে লজিক প্রয়োগ করে করা। যদি লজিক প্রয়োগ করে তোমরা করতে না চাও, গাণিতিকভাবে করতে চাও, তাহলে কি করতে হবে? তাহলে এটা ইউজ করো, ওমেগার মাত্রা ইকুয়ালস টু kx এর মাত্রা বাই t এর মাত্রা। এটাকে তোমরা ভেঙেও লিখতে পারো, এভাবে করতে পারো। k এর মাত্রা কি? না k হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, কিংবা একে আমরা ওয়েভ ভেক্টরও বলতে পারি। তোমরা পরে শব্দ পড়লে জানলে k ইকুয়ালস টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তো এখানে বুঝতে পারছো মাত্রা কত হবে? l - 1। তাহলে l - 1 x মানে সরণ, কি অতিক্রান্ত দূরত্ব সেটা l, নিচে থাকছে t। লক্ষ্য করে দেখো দুটো কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে কিন্তু t। তাহলে লক্ষ্য করে দেখো আমরা সরি এখানে নিচে t ছিল, উপরে গেল t টু দি পাওয়ার -1। তাহলে দেখো t টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1 একদম মিলে যাচ্ছে। তো এইভাবে আমরা করতে পারি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা নেই। আমরা এবারে নেক্সট পার্টের দিকে যাই। আমাদের নেক্সট প্রশ্ন সেইটা হচ্ছে একটা স্প্রিং এ স্থিতিশক্তি দেওয়া আছে। এই স্প্রিং এর যে স্থিতিশক্তিটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে W = ½ kx²। প্রশ্নে বলা হয়েছে এই সমীকরণটিতে k এর মাত্রা নির্ণয় করো। জয়েন্টের প্রশ্ন, পূর্ণ জয়েন্টের প্রশ্ন। তাহলে একের 2 এর তো কোনো মাত্রা নেই, তাহলে আমরা লিখতে পারি k এর মাত্রা তাহলে কত হবে? W কিংবা শক্তি ক্ষেত্রে তার মাত্রা বাই x² এর মাত্রা। শক্তির মাত্রা আমরা পড়েছি, লিখে ফেললাম। সরণ কি দূরত্ব তার মাত্রাও লিখে ফেললাম। তাহলে কি দাঁড়াবে এখানে? m t টু দি পাওয়ার -2। দেখো কত সহজে করা যেতে পারছে। ডাইমেনশনাল অ্যানালাইসিস ভালো করে শিখলে আর অঙ্কগুলো করতে প্রচন্ড কিন্তু সুবিধা হয়। নেক্সট প্রশ্নের দিকে আসা যাক। এইখানে একটা সমীকরণ দিয়েছে, কোন বস্তু কণা সরণ প্রকাশ করা হয়েছে এইরকম একটা ইকুয়েশন দিয়ে। এইখানে বলছে যদি x এর একক মিটার এবং t এর একক সেকেন্ড হয়, তাহলে a b c এর মাত্রা কত? এই ধরনের অঙ্ক আমাদের এইচএস পরীক্ষাতেও কিন্তু রয়েছে। এই ধরনের অঙ্ক করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে কি, আমরা বাম দিকে মিটার বলে দিয়েছি। মিটার কোন ভৌত রাশির একক? না দৈর্ঘ্য। তাহলে মাত্রা কত হবে? l হবে। তাহলে এইদিকে a, এইদিকে b,
টি তো দেখতেই পাচ্ছি এখানে সি টি স্কয়ার। এবিসি মাত্রা চাই, যেহেতু এল হচ্ছে বাম পক্ষের মাত্রা, তাহলে এর মাত্রা নিশ্চিতভাবে এল হবে, নালে যোগ হবে কি করে? নেক্সট এইবার প্রশ্ন হচ্ছে এখানে বি এর মাত্রা জানতে চাই, তাহলে বি এর মাত্রা কত হবে? না বি এর মাত্রা হবে এল এর, আর নিচে টিটা নামছে, তাহলে এল বাই টি, তাহলে জানাচ্ছে এল টি টু দি পাওয়ার -1, মানে এটা হচ্ছে বেগের মাত্রা। নেক্সট হচ্ছে সি এর মাত্রা কত হবে? না সি এর মাত্রা হবে এই ক্ষেত্রে এল, এখানে টি স্কয়ার আছে, তাহলে এল টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো একজন ত্বরণের, একজন বেগে, একজন সরণের মাত্রাকে প্রকাশ করছে। একটু আগেই তোমাদের বলেছিলাম যে এরকম প্রশ্ন থাকে যে কোনটা ত্বরণ, কোনটা সরণ, কিংবা অন্য কিছু বেগ প্রকাশ করে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, কিংবা কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যেমন কোনো একটা এমসিকিউ এরকম থাকে। তো এগুলো আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আমরা যে প্রশ্নের দিকে যাব, আমি দুটো তোমাদের তিনটে প্রশ্ন দিচ্ছি এখানে, যেটাকে তোমরা ঘরে বসে উত্তর বের করার চেষ্টা করবে। সেটা হচ্ছে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, মিউ ইকুয়ালস টু, মিউ মানে প্রতিসরাঙ্ক, কোন মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক মিউ, এ বি হচ্ছে ধ্রুবক। এবার ধ্রুবক মানে কেমন? মাত্রা আছে কিন্তু। এবার প্রশ্ন করেছে এ এবং বি এর মাত্রা নির্ণয় করো, এটা নির্ণয় করে আমাকে জানাবে পাচ্ছ কিনা। নেক্সট হচ্ছে f equals to, next question, f equals to a t to the power -1 a t inverse plus b t square। এখানে প্রশ্ন করেছে a এবং b এর মাত্রা কত, এটা জানতে চেয়েছে। তো এটা সমাধান করে না পারলে আমাকে বলবে। থার্ড কোশ্চেন, যেটা তোমরা কেমিস্ট্রিতেও পড়বে আর ফিজিক্সেও পড়বে, সেটা হচ্ছে বাস্তব গ্যাসের একটা সমীকরণ রয়েছে। এই সমীকরণটা p + a/b² * b - b = RT, এটা হচ্ছে ভ্যান ডার ওয়েলের সমীকরণ। তাহলে ভ্যান ডার ওয়েল গ্যাসের সমীকরণ, এই সমীকরণ থেকে a এর মাত্রা এবং b এর মাত্রা নির্ণয় করতে বলেছে। এই টাইপের একটা অঙ্ক একটু পরে নিয়েও করাবো, তোমরা করে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এইবারে আমরা নেক্সট কোশ্চেনে যাব, যে টাইপের প্রশ্ন আমি এক্ষুনি আলোচনা করেছিলাম, সেটা আমি একটু হিন্টস দিয়ে রাখছি, তোমরা পড়বে। সেটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে এরকম, s equals to a plus bt plus ct square plus dt cube। এই সমীকরণে এইচএসসি প্রশ্ন a b c d এর মধ্যে কোনটি ত্বরণের মাত্রাকে নির্দেশ করে, এরকম প্রশ্ন আমাদের কিন্তু অনেকবারই এসেছে। কিভাবে আইডেন্টিফাই করব? না s মানে সরণ, তাহলে n, এটা প্রথমে লিখে ফেললাম। এইবারে ত্বরণের আমরা জানি কত হয়, এইটা হয়। তার মানে এদিক থেকে তাকে নিয়ে আসবো যার মধ্যে টি স্কয়ার টার্মটা থাকবে, টি স্কয়ার, কারণ টি স্কয়ার এলেই নিচে নামবে, নিচে নামলে উপরে উঠে টি টু মানে শুরু হবে। তাহলে এখানে দেখো এই টার্মটা, মানে এখান থেকে যেটা সি হচ্ছে, তাহলে সি টি স্কয়ার এর মাত্রা এল এর মাত্রার সমান। তাহলে সি এর মাত্রা তাহলে কত হবে? এল বাই টি স্কয়ার। তাহলে এল বাই টি স্কয়ার কে আমরা কেমন লিখতে পারি? এইভাবে লিখতে পারি। তাহলে এটা দেখো ত্বরণের মাত্রা হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে সি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, বলছে x equals to at plus bt square। WBJ প্রশ্ন, x equals to at plus bt square হলে যেখানে x হচ্ছে মিটার, মিটার মানে মাত্রা বুঝতে পারছো l, এবং t হচ্ছে ঘন্টা, আওয়ার। এইবারে দেখো আমরা এটাকে h ভাবে লিখব শর্টে, তবে b এর একক হবে, এবার ঘন্টা আছে, আমরা সেকেন্ড কিন্তু করব না, যেহেতু প্রশ্নতে ঘন্টাই রয়েছে। তাহলে b এর একক কত হবে? না আমরা মাত্রার দিক থেকে যদি ভাবি, b t স্কয়ার হবে এই x এর মাত্রা সমতুল্য। যেহেতু আমাদের বলেছে এককের কথা জিজ্ঞেস করেছে, তাহলে এই দুটোকে ভাগ করে যা পাওয়া যায় সেটা উত্তর। তাহলে x এর একক কত? মিটার, আর এখানে হচ্ছে ঘন্টা স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি এরকম
তাহলে উত্তর হবে এখানে এমসিকিউ ছিল অবশ্য, মানে চারটে অপশন ছিল, তো এখানে অপশন ডি এটা ছিল, তাহলে মিটার পার আওয়ার স্কয়ার। তো এটা একটা প্রশ্ন। এবার আমরা আরেকটা জ্যামিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা সমীকরণ দিয়েছে গেছে p plus a by v cube into v minus b square ct। প্রশ্নে বলেছে এখানে a b c হচ্ছে ধ্রুবক, a এবং b এর মাত্রা নির্ণয় করো। এই জাতীয় অঙ্ক করার সময় তোমরা দেখবে p এর সাথে a by v cube যোগ হয়েছে। তাহলে p এর সাথে যেহেতু a by v cube যোগ হয়েছে, তাহলে a by v cube এর যে মাত্রাটা সেটা p এর মাত্রার সমান হতেই হবে, না যোগ হতে পারতো না, মাত্রার সমানুপাতিকতা নীতি অনুসারে। তাহলে এর যে মাত্রাটা আমি বের করব সেটা তাহলে কত হবে, p এর মাত্রা তার সাথে v cube এর মাত্রা। p এর মাত্রা আমরা জানি বল বাই ক্ষেত্রফল, তাহলে আমরা বলের মাত্রা জানি এইটা, তাহলে বাই ক্ষেত্রফল করব মানে এরকম একটা করব, তোমরা ডাইরেক্ট লিখতে পারো v এর মাত্রা l কিউব হয়, আবার কিউব রয়েছে এখানে। তাহলে এখানে দেখো কাটাকাটি করলে কি আসছে না m, এখানে l বাদ গেল, l টু দি পাওয়ার 9 হচ্ছে, তাহলে কি দাঁড়ালো m, এটা গেল a। তাহলে মিলিয়ে দেখা যাক m l টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার -2, आंसर মিলে গেছে। এবার আসা যাক পরেরটা b স্কয়ার, v এর সাথে b স্কয়ার বিয়োগ হয়েছে, তাহলে মাত্রা একই ডেফিনেটলি, তাহলে v এর যা মাত্রা b স্কয়ারের তাই মাত্রা। তাহলে এখান থেকে আমরা b স্কয়ারের মাত্রা কিভাবে বের করব, না v এর মাত্রা আমরা জানি আয়তন l কিউব লব্ধ একক, তাহলে b কত হবে l টু দি পাওয়ার 3/2। এবারে উত্তরে যাচ্ছি, মিলছে, কোনো সমস্যা নেই, অপশনের সাথে ম্যাচ হচ্ছে। তাহলে এইভাবে আমরা উত্তরটা বের করতে পারি। নেক্সট আমরা যাব এই মাত্রা বিশ্লেষণের এই টাইপের প্রশ্নগুলো তো মোটামুটি আলোচনা হলো। আমি একটা সম্ভবত দুটো আলোচনা করেছিলাম তোমাদের, তার থেকে ওই রকম প্রশ্ন আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে মোটামুটি বিগত 6 বছরের মধ্যে 3 বার রয়েছে, আবার এন্ট্রান্সেও 3-4 বার রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের আইডিয়াটা কেমন না, যেরকম আমরা এমএলটি এ প্রাথমিক রাশি ধরে যেগুলো মাত্রাগুলো বের করি, আমরা বের করি l টু দি পাওয়ার -1, বলে হতো ml টু দি পাওয়ার -2। এখানে অন্য কিছু ধরতে বলবে, আবার অন্য কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা পড়লে তোমার বুঝতে সুবিধা হবে। বলছে গতিবেগ, সময় এবং বল, গতিবেগ, সময় এবং বল। লক্ষ্য করে দেখো যে মৌলিক রাশিগুলো তোমরা জানো mlt, তার মধ্যে শুধু একজনই আছে, বাকিগুলো নেই। এবার বলছে গতিবেগ, সময় এবং বল মৌলিক রাশি ধরে ঘনত্বের মাত্রা নির্ণয় করো। আমি একটা শিখিয়ে দিচ্ছি, আমি আগের ভিডিওতে মনে দুটো শিখিয়েছিলাম, আবার একটা শিখিয়ে দিচ্ছি, আর দুটো হোমওয়ার্ক দেব। তাহলে VTF রয়েছে, এবার মাত্রা জিজ্ঞেস করেছে কার, না ঘনত্বের মাত্রা জিজ্ঞেস করেছে। তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 9। তাহলে ঘনত্বের মাত্রা নির্ণয় করতে হবে। এইবারে আমি তোমাদের বলেছিলাম যার মাত্রা নির্ণয় করতে হবে সেটাকে লেফটে রাখতে হবে, আর যাদের রেসপেক্টে বের করতে হচ্ছে তাদের ঘাত মনে মনে কিছু এখানে ধরে নিতে হবে, আর সেটাকে এখানে লিখে ফেলতে হবে। যেরকম আমি v এর ঘাত ধরেছি x, t এর y, f এর z, সেটা ধরে নিলেই হবে। এবারে কাজ কি না, এবারে কাজ হচ্ছে তোমাদের প্রত্যেকটার মাত্রা বসানো, সমাধান করে xyz এর মান বের করা, সেই xyz এর মানটা বসিয়ে দিলে তোমাদের উত্তর বেরিয়ে যাবে। এমসিকিউ তেও আসতে পারে, আবার বড় প্রশ্নতেও আসতে পারে। তো আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে সাধারণত যদি 1 নম্বরের প্রশ্ন দুটো থাকে, যেটা আমি বলেছিলাম ভিএসএ কিংবা এমসিকিউ তে থাকতে পারে, আর এন্ট্রান্সে রয়েছে। তবে মাত্রা বসাবো m l টু দি পাওয়ার -3, কেন ভর বাই আয়তন, v l t টু দি পাওয়ার -1, t t টু দি পাওয়ার y, কারণ সময় তো t ছিল, বল m l t টু দি পাওয়ার -2, কত টু দি পাওয়ার z। এখানে t নেই, এই জন্য আমরা কি করলাম, কিছু নেই 1 লিখলাম, আর t নেই তাই 0 লিখলাম। তাহলে একত্রিত করার সময় আসছে m টু দি পাওয়ার z, বাইরে লিখতে পারি, 0 লিখতে পারি। l এর ক্ষেত্রে কত, বাইরে লিখি x
এইখানে আছে z, t এর ক্ষেত্রে -x + y -2z। তুলনা করো, z এর মান একবারই পেয়ে গেলাম, x + z -3, তাহলে এখান থেকে x ও পেয়ে যাব, -3 - z -3 -1, তাহলে -4, আর এখান থেকে -x + y -2z = 0। আমার x এর মান রয়েছে, z এর মান রয়েছে, তো x কত না -4, তাহলে মাইনাস এ মাইনাসে +4 প্লাস y -2, তাহলে y দাঁড়াচ্ছে, তাহলে উত্তর কত হবে, rho v টু দি পাওয়ার x ছিল, তাহলে v টু দি পাওয়ার -4, t টু দি পাওয়ার y, t টু দি পাওয়ার -2, f টু দি পাওয়ার z, তাহলে f টু দি পাওয়ার 1। তাহলে আমরা একবার উত্তর ভেরিফাই করে দেব, v টু দি পাওয়ার -4, t টু দি পাওয়ার -2, f টু দি পাওয়ার 1, একদম উত্তর মিলছে। আমি তোমাদের দুটো প্রশ্ন দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করার জন্য আমি বলে দিচ্ছি। বেগ, ত্বরণ এবং বল যদি কোনো একক পদ্ধতিতে মৌলিক রাশি হয়, তবে সেই পদ্ধতিতে রৈখিক ভরবেগের মাত্রা নির্ণয় করবে। আবার বলছি, বেগ, ত্বরণ এবং বল, বেগ কি এর জায়গায় ত্বরণ আছে আর বল, আর মাত্রা নির্ণয় করতে হবে ভরবেগের। আরেকটা প্রশ্ন দিচ্ছি, বেগ, ত্বরণ এবং বলকে মৌলিক রাশি ধরে ইয়ং গুণাঙ্কের মাত্রা নির্ণয় করবে। অ্যানুয়াল প্রশ্ন প্র্যাকটিস করার জন্য দিলাম। এইবারে আমরা আরেকটা প্রশ্ন, যেটা আরেকটা টাইপের যে ছিল, সেই প্রশ্ন নিয়ে একটু আলোচনা হোক। এইখানে প্রশ্নতে এরকম বলা আছে যে x y z এই তিনটে ভৌত রাশির একক দেওয়া আছে। কেমন? x এর দেওয়া আছে গ্রাম সেমি স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -5, y এর দেওয়া আছে গ্রাম সেকেন্ড ইনভার্স, z এর দেওয়া আছে সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2। এবারে প্রশ্ন করা হয়েছে x y z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো যেহেতু এখানে গ্রাম সেমি এরকম রয়েছে, তাহলে গ্রাম মানে বুঝতে পারছো ভর, সেমি মানে দৈর্ঘ্য, সেকেন্ড মানে টাইম, তাহলে মাত্রাগুলো আলাদা করে নিলাম। y এর ক্ষেত্রেও করে নেব, z এর ক্ষেত্রেও করে নিলাম। এবারে দেখো x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারো, তো জানি না কি রকম সম্পর্ক, আমরা ধরে নিলাম, ধরি x = যদি সমানুপাতিক, এটা মাত্রাহীন ধ্রুবক নিলাম a, z টু দি পাওয়ার b, এই মানটা নির্ণয় করব। তাহলে x এর মাত্রা বসাই m l স্কয়ার টু দি পাওয়ার -5, y এর মাত্রা m t টু দি পাওয়ার -1 a, z এর মাত্রা l t টু দি পাওয়ার -2 b। তাহলে এইবারে মাত্রাগুলোকে একত্রিত করি, m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, t টু দি পাওয়ার -a -2b। এই সমীকরণে আমার কোনো গুরুত্ব নেই, কারণ a b মান তো আমি প্রথম দুটো থেকেই পেয়ে যাব, তাহলে অসুবিধা কিছু নেই। তাহলে তুলনা করো, a সমান কত পাওয়া যাচ্ছে, কিছু নেই মানে 1, b সমান কত না 2, তাহলে আমরা উত্তর লিখব x = k y টু দি পাওয়ার 1 z টু দি পাওয়ার 2। একবার উত্তর মিলিয়ে নিই, k y z স্কয়ার, একদম উত্তর কিন্তু মিলছে। এইবারে আমরা সার্থক সংখ্যা কিংবা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা শিখেছি, তো সেইটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা হয়ে যাক। এইটাতে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা শুরু করি। যেরকম আমাদের এখানে সার্থক সংখ্যাতে জিজ্ঞেস করেছে যে কয়েকটা এইচএসের প্রশ্ন আমি তুলে রেখেছি, বলছে 0.06900 6.022 10 to the power 23 আর 5.69 10 to the power 15 কিলো কিংবা কিলোগ্রাম, যেটা আমরা বলি কেজি। প্রশ্ন বলছে এই তিনটি সংখ্যাতে সার্থক অঙ্ক সংখ্যা কটি এবং কোনগুলি। তো একদম আমি কি পদ্ধতি বলেছিলাম,
দেখো এখানে পরপর 0 আছে, এদিকে কোনো অশূন্য সংখ্যা নেই, তাহলে এগুলো বাদ পড়ে যাবে, এটা বাদ পড়ে যাবে। তাহলে সার্থক সংখ্যা কোনটা হবে? এই চারটি। তাহলে উত্তর হবে 4টি। সেই 4টি কারা কারা? 6 9 0 0। এই ক্ষেত্রে এটা তো ভাগ, এটা আমাদের এমনি কোনো ক্যালকুলেশন লাগছে না, আমাদের এই চারজন। তাহলে এখানেও হবে 4টি, আর উত্তর হবে 6 0 2 2। এই ক্ষেত্রেও দেখো 3টি, আর কারা কারা? 5 6 9। এইখান থেকে আরেকটা প্রশ্ন দিচ্ছি, যেরকম 12 দাগে একটা প্রশ্ন, তো অনেকেই যোগের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়, এরকম প্রশ্ন আমাদের আছে। ধরো এরকম প্রশ্ন দিয়েছে তোমাদের, জিজ্ঞেস করছে এই যে যোগ হবে তার সাথে যে গুণ আছে 10^7, বলছে 3.10 প্লাস 4.60 ইনটু 10^7 এর সার্থক অঙ্ক সংখ্যা কত? দেখো এই ক্ষেত্রে যোগ করে গুণ করে উত্তরে কিছু পরিবর্তন হবে না, কারণ আমাদের তো মানে সমাধান করে উত্তর বের করতে বলেনি, আমাদের জানতে চাইছে সার্থক অঙ্ক সংখ্যা কত। তাহলে আমরা শুধুমাত্র দশমিকের পর কিংবা সবচেয়ে ন্যূনতম সার্থক অঙ্ক সংখ্যা এই দুজের মধ্যে কার আছে লক্ষ্য করে দেখো, দশমিকের পর এরও দুটো এরও দুটো, তাহলে ভেবে কিছু লাভ নেই। তাহলে এখানে সার্থক অঙ্ক সংখ্যা কত দাঁড়াবে? বুঝতে পারছো, দুটো, এদিকে একটা, এর ক্ষেত্রেও তাই। তাহলে কেউ মিনিমাম নেই কিংবা দুটোই মিনিমাম আছে, এই জন্য এখানে উত্তরেও তোমরা দেখতে পাবে তোমাদের করে 3টি আছে। নেক্সট প্রশ্ন দিকে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন বলছে 5.74 গ্রাম ভর, তাহলে ভর হচ্ছে 5.74 গ্রাম, এরকম ভাষার অঙ্ক থাকতে পারে। একটি বস্তুর আয়তন মানে v 1.2 সেমি কিউব, বস্তুটির ঘনত্ব সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? তাহলে ঘনত্ব কত হয়? m/v, তাহলে m কত? 5.74 1.2। এবার একটু ভেবে দেখো, যখন আমরা এটাকে ভাগ করব তখন তোমরা ভাগ করে দেখবে এটা সেন্টিমিটার কিউব লিখেছি, 4.873 গ্রাম পার সেন্টিমিটার আসছে। কিন্তু দেখো আমি বলেছিলাম যে যেটা ন্যূনতম হবে, এখানে দশমিকের উপর একটা ঘর মানে একটা রয়েছে, তাহলে উত্তরে আমি তিনটে কি করে নিতে পারি? তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, তাহলে উত্তর কত দাঁড়াবে? না 4.8 গ্রাম পার সেমি কিউব দাঁড়াবে। এই যে 4.8 গ্রাম পার সেমি কিউব, পরে দুটো নেওয়া হবে না, কেন? এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2, দশমিক পর একটা, দশমিক পর একটা, 2 2, এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। পরের প্রশ্নটা আসলে যাক, বলছে 9.8 প্লাস 15.298 এই সংখ্যা দুটির যোগফলের সার্থক অঙ্ক সংখ্যা কত হবে? এটাকে যোগ করলে যেটা আমরা জানি নরমাল যোগে এটা আসছে উত্তর, কিন্তু তোমরা যদি বইতে কিংবা কোনো কিছুতে দেখবে উত্তর এরকম রয়েছে 25.1। কেন রয়েছে? না দেখো 25.098 দশমিকের পর একটা ঘর রয়েছে, তার দশমিক পর একটা স্থান রয়েছে, তাহলে সেই হিসাবে তোমরা বলবে স্যার উত্তর তো এটা হওয়া উচিত, তাহলে দশমিক পর এখানে একটা, তাহলে এখানেও একটা। কিন্তু দেখো পরে কি আছে? 98 আছে, এইটা উত্তর অবশ্যই, কিন্তু যদি আমি রাউন্ড অফ করি আসন্ন মান নিই তাহলে কি হবে? 0 পর 9 আছে, 9 মানে 5 এর বেশি, তাহলে 0 এর সাথে কত যোগ হবে? 1 যোগ হবে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি 6 ভিডিওতে, তাহলে এটা হবে উত্তর। এটা না লিখে তোমরা রাউন্ড অফ করে এইটা লিখবে, তাহলে যোগফল হবে 25.1। যদি এখানেও রাউন্ড অফ করা হতো, যদি ধরো 4.8 এটা যদি রাউন্ড অফ করা হতো তখন কিন্তু 4.9 লেখা হতো রাউন্ড অফ করলে, ঠিক আছে? এইবার আমরা নেক্সট অঙ্ক একটা তোমাদের বাড়িতে করার জন্য দিচ্ছি, সেটা হচ্ছে a এর মান দেওয়া আছে, a ইকুয়ালস টু দেওয়া আছে এইচএস 2019 এর প্রশ্ন, এটা মানে অ্যানুয়াল পরীক্ষা, b ইকুয়ালস টু 2.01। বলা হয়েছে a প্লাস b এর মান নির্ণয় করো এবং সার্থক অঙ্ক বিবেচনা করে। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো দশমিকের পর কম কার আছে? এর আছে, আর 2.01 যোগ করবে, যে উত্তরটা বের করবে সেটাও যেন দশমিকের পর একটা যেন থাকে, তাহলে উত্তর তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমরা এবারে পরেরটা অংশতে যাব, লাস্ট পার্টে যাব, সেটা হচ্ছে আমাদের ত্রুটি ক্যালকুলেশনে আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করব। এখানে একটু ক্যালকুলেশন জানা থাকলে ভালো হয়। আমি কয়েকটা অ্যানুয়ালের প্রশ্ন থেকে শুরু করছি, যেগুলো তোমাদের আইডিয়া ডেভেলপ করতে কাজে লাগবে। যেরকম 2019 এর প্রশ্ন থেকে শুরু করি, বলছে কোন কণা
তোমার ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি যথাক্রমে 0.1% আর 0.2%। তাহলে ভর পরিমাপের ত্রুটি, তাহলে এটা কত প্রশ্ন বলেছে না 0.1%। দ্রুতি পরিমাপের ত্রুটি আমি ভি ধরলাম, সেখানে বলেছে 0.2%। প্রশ্ন তো চাইছে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে। তাহলে গতিশক্তি কত না ক্লাস 9 এ পড়েছো, হাফ mv স্কয়ার। যদি একে লগ নিয়ে, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যদি লগ নিই যদি মানে এরকম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, না হলে এটা তো ধ্রুবক, তাহলে এইরকম প্লাস log m। যদি না হয় তাহলে এখান থেকে অবকলন করলে কি আসবে, ধ্রুবক পদ অবকলন 0, মানগুলো দেওয়া রয়েছে 0.1, এখানে 4 মানে 0.4, এখানে 0.1। তাহলে উত্তর দাঁড়ালো আমাদের 0.5%। এমসিকিউ তে প্রায় এরকম প্রশ্ন আছে, তাহলে আগের বছরের প্রশ্ন, তাহলে এইভাবে সলভ করলে। আমরা পরের প্রশ্নতে আসি। বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি। তাহলে ব্যাসার্ধ মানে আর লিখি, তাহলে ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি হচ্ছে 2%। এটাও এইচএস এর প্রশ্ন দুবার এসেছে। 2% ত্রুটি হলে ক্ষেত্রফল পরিমাপে চাকতির ত্রুটি কত হবে। চাকতি হচ্ছে বৃত্তাকার, তাহলে বৃত্তাকার হওয়ার জন্য ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, a = পাই স্কয়ার, আমরা পরিমিতিতে পড়েছি। তাহলে লগ নিয়ে যদি অবকলন করি, ত্রুটি বের করি, তাহলে এরকম আসবে কত না 2 del r by r, এরকমই করবে অবকলন। তাহলে 2 into 2%, তাহলে উত্তর কত হবে 4%। এখানে অপশনে রয়েছে 4%। একইভাবে প্রশ্ন আরেকটা করেছে যে একটা গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 3%। তাহলে গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হচ্ছে 3%। আয়তন পরিমাপের ত্রুটি কত হবে। তাহলে গোলকের আয়তনের রাশিমালা কত হয় 4/3 পাই r3। তাহলে অবকলন করলে কত আসবে না, এখান থেকে আসছে 3 delta r by r। তাহলে 3 into 3%, তাহলে উত্তর কত দাঁড়ালো 9%। একদম সহজ। শুধুমাত্র যদি তোমার অবকলন কারো যদি শেখা নাও থাকে, সে শুধু ঘাতকে ফলো করলেই হবে। দেখো এখানে r3 রয়েছে, তাহলে দেখো r তো আসবেই, তো চলরাশি একজনই রয়েছে, তাহলে দেখো এই জন্য 3 নেমেছে। আগেবারে দেখো যে সূত্রতে r² ছিল, তাই দেখো 2 নেমেছিল। তাহলে এইভাবেও কেউ মনে রেখে আপাতত করতে পারো যাদের ক্যালকুলাস শেখা হয়নি। এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। এখানে প্রশ্নতে বলেছে যে ওহমের সূত্র পরীক্ষা করে v = i এর সমীকরণ লাগিয়ে r এর মান বের করতে বলা হয়েছে। এইখানে r এর মান বের করার আগে v আর i পরিমাপ করা হয়েছে। তাহলে v এর মান পাওয়া গেছে 100 ± 5 ভোল্ট, v ফর ভোল্ট, আর i হচ্ছে 10 ± 0.2 অ্যাম্পিয়ার। এবার জিজ্ঞেস করা হয়েছে যে r পরিমাপের ত্রুটি কত হবে। তো এই পরিমাপ করার সময় আমরা কিভাবে করব না, শতকরা ত্রুটির কথা যেহেতু বলা হয়েছে, তাহলে একটা 100% দিয়ে একটা গুণ থাকবে, শতকরা ত্রুটি বের করতে বলেছে। তাহলে এটা কোথা থেকে পাবো না, এখানে তোমাদেরকে লগ নিয়ে অবকলন করতে হবে। তাহলে এরকম আসবে ডেল্টা i বাই i ইনটু 100%। সরি, এইখানে একটু কারেকশন করে নিতে হবে, কারণ হচ্ছে আমাদের তো v বের করতে বলেনি, r বের করতে বলেছে। তাহলে কাজ করতে হবে r টা আগে বের করে নিতে হবে, নাহলে কিন্তু অঙ্কতে সমস্যা হবে। তাহলে ডেল্টা r বাই r ডেল v বাই v, এখানে একটা 100% গুণ করবে কারণ শতকরা বের করতে বলেছে। ডেল্টা i বাই i 100%। তো ডেল্টা v এর মান কত, যেটা প্লাস মাইনাসে থাকবে ওটাই ডেল্টা v এর মান, ঠিক আছে। 5/100 into 100, ডেল্টা i মানে এইটা, মানে যেটা প্লাস মাইনাসে থাকবে ওটাই সবসময় ডেল্টা মান, এটা মাথায় রাখবে, ওটাই ত্রুটি পরিমাপ করতে গিয়ে। i এর মান কত 10 100%। লক্ষ্য করতে হবে এখানে 5 পাওয়া যাচ্ছে, এইখানে 2 পাওয়া যাচ্ছে। তাহলে উত্তর হবে শতকরা ত্রুটি হচ্ছে এখানে 7%। এগুলো পার্সেন্টেজে কিন্তু। পরের প্রশ্নতে আসা যাক। এইখানে বলছে যে আমাদের একটা ভৌত রাশির মাত্রা দিয়েছে, সে মাত্রাটা কত না m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b আর t টু দি পাওয়ার -c। আর m পরিমাপের ত্রুটি হচ্ছে α%, l পরিমাপের ত্রুটি হচ্ছে β%,
আর টি পরিমাপের ত্রুটি হচ্ছে গামা পার্সেন্ট। তাহলে শতকরা ত্রুটিটা কত হবে? তো আমি এখানে একটা কথা আমাদের বলে রাখি, এইখানে এই অঙ্কের ক্ষেত্রেও তাই, কারণ মনে হতে পারে যে ভি বাই আই আছে, লগ নিলে তো একটা মাইনাস আসতে হবে, এখানে প্লাস কেন? ত্রুটি সব সময় সর্বাধিক ত্রুটি বের করতে হয়। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এরর, ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্যাট। তাহলে এখানে কত হবে? আমি যদি y ধরি, যে লেট y ইকুয়ালস টু দিস, মানে যে ভেতরে পাওয়া যাবে তার নাম y দিলাম। তাহলে আমি যখন অবকলন করে ত্রুটিটা বের করব, এর একটা ক্যালকুলেশন করব del y বাই y, তখন কেমন দাঁড়াবে? a ডেল্টা m বাই a, সবগুলো পার্সেন্টেজে কিন্তু ডেল্টা l বাই a, আর এখানে মাইনাস আসবে, কিন্তু যেহেতু সর্বাধিক ত্রুটি তাই মাইনাসটা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে এখানে আসবে একটা c del t বাই t। তাহলে এখানে যখন মান বসাবো তাহলে কত আসবে না, a ডেল্টা m বাই m এর কত মান ছিল? আলফা। প্রশ্নে বলা আছে যে m পরিমাপের ত্রুটি আলফা, তাহলে ডেল্টা m বাই m আলফা। b ডেল্টা l বাই m, এই পরিমাপ হচ্ছে বিটা। c t পরিমাপে যেটা রয়েছে সেটা হচ্ছে গামা। সবগুলো পার্সেন্টেজে ছিল তাই বাইরে পার্সেন্টেজ দিলেই হয়ে গেল, কিন্তু মাইনাস হবে না, ত্রুটি সবসময় সর্বাধিক বের করতে হয়। আর দুটো অঙ্ক একটু বলে দিই। নেক্সট কোশ্চেন হচ্ছে, এই টাইপের প্রশ্ন আমাদের এন্ট্রান্সে প্রচুর রয়েছে আর এইচএসও রয়েছে। কিছু এরকম একটা প্রশ্ন থাকবে a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 1/3, কিছু একটা পাওয়ার থাকবে এরকম, c d টু দি পাওয়ার 3/2। প্রশ্নতে বলেছে z পরিমাপে সর্বাধিক শতকরা ত্রুটি কত? শতকরা ত্রুটি যেহেতু বলেছে তোমরা লগ নেবে আগেরবারের মতো, ইনটু 100% করবে। ঘাতগুলো দেখো 4 আছে তাহলে 4 নামবে, del a বাই a ইনটু 100%, একে 3 del b বাই b ইনটু 100%, আবার প্লাস c মাইনাস আসতো কিন্তু সর্বাধিক ত্রুটি তাই প্লাস থাকবে, del c বাই c প্লাস, এগুলো সবগুলো কিন্তু 100 দিয়ে গুণ হবে, কেন? শতকরা ত্রুটি বের করতে বলেছে যেহেতু, এর সাথে 100 দিয়ে গুণ করলাম, তাহলে ত্রুটি বেরিয়ে গেল। কিন্তু এই প্রশ্নটা অসম্পূর্ণ প্রশ্ন একদিক থেকে, কমপ্লিট প্রশ্ন এরকম আসতে পারে যে এইটুকু বললে ঠিক আছে বের করে দিলে, কিন্তু কিছু প্রশ্ন থাকে সেখানে বলে দেবে a পরিমাপের ত্রুটি 1%, b পরিমাপের ত্রুটি 2%, c পরিমাপে হয়তো 3% আর d পরিমাপে 4%। তখন কি করবে? এইটা করার পর এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, কিংবা যে প্রশ্নতে যা মান থাকবে সেটা এখানে বসিয়ে দেবে, সেটাকে যোগ করে দেবে, যা উত্তর বেরোবে সেটা হবে উত্তর। সেইটা আমি তোমাদের লাস্ট অঙ্কতে দেখিয়ে দিচ্ছি। দেওয়া আছে p equals to a cube b square cd। এবারে বলেছে a b c d পরিমাপে ত্রুটি হচ্ছে 1%, 2%, c পরিমাপে 3%, তাহলে দুটো টাইপের অঙ্ক তোমাদের শেখা হয়ে গেল। 4%, তাহলে এখান থেকে লগ নিয়ে যেরকম আমরা করে এসেছি 3 del a বাই a, লগ নিয়ে অঙ্ক করার সময় না দেখালেও হয়, কিন্তু তোমাকে বুঝতে হবে। del c বাই c মাইনাস হবে না, সর্বাধিক ত্রুটি বের করছি, del d বাই d। তাহলে এর মান কত? 3 into 1, 2 into 2, 3 plus 4, সবগুলো কিন্তু পার্সেন্টেজ। তাহলে 3 এখানে 4, 7 3 10, 14, তাহলে আমার উত্তর 14%। তাহলে এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের উপরে বিভিন্ন টাইপের অঙ্ক যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা খুব বেশি হয়নি। যদি কারো অসুবিধা হয়ে থাকে আমাদের কমেন্ট করে জানাবে। আর এইখানে এই চ্যাপ্টারটা আমি শেষ করছি। এরপরে যে 5টা অধ্যায় রয়েছে সেগুলোর ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, সেগুলো তোমরা দেখবে। কিন্তু সেই অধ্যায় থেকে যে ডিফারেন্ট টাইপের এমসিকিউ আমাদের এইচএস পরীক্ষা, 9-11 অ্যানুয়াল এক্সামিনেশন কিংবা হ্যাপেল এক্সামিনেশন বলো কিংবা এন্ট্রান্সের জন্য, ওর উপরে অধ্যায় ভিত্তিক কিছু নিউমেরিক্যাল প্রবলেম সেটের উপর ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, বাই।